নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আজকের রাজনীতির আলোচনায় অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা এই মুহূর্তে আমাদের অনলাইন জগতে রীতিমতো বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর সেই বিতর্কের বিষয়টা কি? সেই বিতর্কিত বিষয়টা হচ্ছে বঙ্গ টিভির রোজিনা রহমানের সঙ্গে জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলের দিবাকর দেবনাথের কাদা ছোড়াছুড়ি। আর ইউটিউবের জগতে এই কাদা ছোড়াছুড়ি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে তা নিয়ে একের পর এক ভিডিও তৈরি হচ্ছে। এমনকি আমাদের কাছেও এ নিয়ে মতামত রাখার আবদার আসছে, আর সেই আবদারের ভিত্তিতেই এই ভিডিও। বন্ধুরা, এই যে রোজিনা রহমানের সঙ্গে দিবাকর দেবনাথের কাদা ছোড়াছুড়ি, সেটা যদি ব্যক্তিগত পর্যায়ে থাকতো তাহলে আমাদের কিছু বলার ছিল না, কিন্তু এই মুহূর্তে সেটা বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে এর সঙ্গে সোশ্যাল মিডিয়া জগতে একটা বিভাজন লক্ষ্য করা যাচ্ছে, দুটো ভাগ লক্ষ্য করা যাচ্ছে। এক ভাগ যেমন রোজিনা রহমানকে সমর্থন করছে, অন্য ভাগ ঠিক তেমনই দিবাকর দেবনাথকে সমর্থন করছে। আর এই যে ভাগাভাগি, এই ভাগাভাগিটা কোথাও যেন এই মুহূর্তে রাজ্য রাজনীতির যে তৃণমূলপন্থী কিংবা বিজেপি পন্থীদের মধ্যে ভাগাভাগি, সেই ভাগাভাগির একটা যেন জেরক্স কপি হয়ে দাঁড়িয়েছে। এবং এ কথা বলতে দ্বিধা নেই যে এই মুহূর্তে রোজিনা রহমান কিংবা দিবাকর দেবনাথের যতটুকু বক্তব্য আমরা জানতে পারছি বা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, ততটুকুতে যেটা মনে হয়েছে যে আর যাই হোক, এই যে পরিবর্তনপন্থী ইউটিউবারদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, সেই কাদা ছোড়াছুড়িতে তৃণমূল কিন্তু মুচকি মুচকি হাসছে। কুণাল ঘোষের মতো তৃণমূলের মুখপাত্ররা কিন্তু একেবারে গোফের নিচে ফিক ফিক করে হাসছে, কেননা তারা যেটা চেয়েছিলেন সেটাই কিন্তু এই মুহূর্তে এই পরিবর্তনপন্থী ইউটিউবারদের মধ্যে শুরু হয়ে গেছে। ইউটিউবারদের নিজেদের মধ্যেই কিন্তু একটা খাওয়া খইয়ের খেলা শুরু হয়ে গেছে। আর সেই খাওয়া খইয়ের খেলাতে আর কার লাভ হবে কিনা জানি না, কিন্তু সব থেকে বেশি যে লাভান্বিত হবে তার নাম হচ্ছে তৃণমূল। কেননা তৃণমূল কিন্তু এতদিন ধরে এটাই চেষ্টা করছিল, এই আশায় কিন্তু বসেছিল যে এই যে পরিবর্তনপন্থী কিংবা বিজেপি পন্থী ইউটিউবাররা যারা কিনা লাখ লাখ ভিউ প্রত্যেকটি ভিডিওতে পাচ্ছে, তাদেরকে কি করে সামাল দেওয়া যায়। আর সেই সামাল দিতেই কিন্তু খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল যোদ্ধা নামানো হয়েছিল। কেননা যেভাবে পরিবর্তনপন্থী কিংবা বিজেপিপন্থী ইউটিউবাররা লাগাতার সোশ্যাল মিডিয়ায় নিজেদের দখল নিয়ে ফেলছিল, তাতে কিন্তু তৃণমূলের পক্ষে সেটা খুবই চিন্তার কারণ হয়ে গিয়েছিল। কুণাল ঘোষ কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা কিন্তু ভালো মতোই বুঝতে পেরেছিলেন যে ভোটের রেজাল্ট যাই হোক না কেন, সোশ্যাল মিডিয়ায় অন্তত তৃণমূলের আইটি সেল, মানে দেবাংশু ভট্টাচার্যের নেতৃত্বাধীন যে আইটি সেল, সেই আইটি সেল লাগাতার এইসব পরিবর্তনপন্থী কিংবা বিজেপিপন্থী ইউটিউবারদের কাছে গোলের পর গোল খেয়ে যাচ্ছিল। আর সেই গোল ঠেকাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডিজিটাল যোদ্ধা মাঠে নামিয়েছিলেন। এখন এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজিটাল যোদ্ধার পরিকল্পনা, সেই পরিকল্পনার কারণেই কি আজকে রোজিনা রহমান আর দিবাকর দেবনাথের মতো বিজেপিপন্থী কিংবা পরিবর্তনপন্থী ইউটিউবাররা নিজেদের মধ্যে ঝগড়ায় জড়িয়ে পড়লেন? নিজেদের মধ্যে কি কাদা ছোড়াছুড়িতে জড়িয়ে পড়লেন? বন্ধুরা, এই প্রশ্নেরই উত্তর আজকে এই ভিডিওতে খোঁজার চেষ্টা করব। তো বন্ধুরা, শুরুতেই আসা যাক যে এই যে রোজিনা রহমানের সঙ্গে দিবাকর দেবনাথের কাদা ছোড়াছড়ি, এর শুরুটা কোথায় হয়েছিল। তো বন্ধুরা, বিভিন্ন ভিডিও থেকে যতটুকু জানা যাচ্ছে তাতে যেটা বলা হচ্ছে যে আসলে ব্রিগেডের মাঠে যেদিন 5 লক্ষ কণ্ঠের গীতা পাঠ হলো, সেই দিনই এই ঝগড়ার সূত্রপাত। কিভাবে সেই সূত্রপাত? সেদিন ব্রিগেডের মাঠে যে প্যাটিসওয়ালাদের নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, সেই বিতর্কের জেরে রোজিনা রহমান তার চ্যানেলে প্যাটিস বিক্রেতাদের পাশে দাঁড়িয়েছিলেন। আর সেটা নিয়েই তার নিজের চ্যানেলে আপত্তি জানিয়েছিলেন দিবাকর দেবনাথ। দিবাকর দেবনাথের যেটা যুক্তি ছিল যে প্যাটিস বিক্রেতাদের পাশে রোজিনা রহমানের দাঁড়ানোর মানেটা কি? তার মানে কি রোজিনা রহমান নিজের পরিচয়টা ফাঁস করে দিলেন? মানে তিনি যে সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে বিজেপির গুণগান করেন, তার পেছনে কি কোনো খেলা রয়েছে, কোনো উদ্দেশ্য রয়েছে? আর এই বিতর্কটাই আরও বেশি করে আগুন হয়ে ঝরে পড়ল যখন রোজিনা রহমান হুমায়ুন কবিরের বাবরি মসজিদকে সমর্থন করে বসলেন। উল্টো দিকে রোজিনা রহমানের যেটা বক্তব্য যে প্যাটিস বিক্রেতাদের পাশে তিনি এই কারণেই দাঁড়িয়েছিলেন যে তাদের নাকি কোনো দোষ ছিল না। যারা সেদিন প্যাটিস বিক্রেতাদের উপরে চড়াও হয়েছিলেন, তাদের উচিত ছিল ওই গীতা পাঠের মাঠ থেকে প্যাটিসওয়ালাদের চুপি চুপি বের করে দেওয়া। যেহেতু সেদিন সেটা হয়নি, বরং প্যাটিসওয়ালাদের উপরে মারধর হয়েছে, সুতরাং রোজিনা রহমানের যেটা যুক্তি যে তিনি এইটাকে কোনোভাবেই সমর্থন করতে পারছেন না। আর ঠিক এই জায়গাটাতেই দিবাকর পন্থীদের যেটা প্রশ্ন যে তাহলে রোজিনা রহমান বলতে চাইছেনটা কি? কেননা তিনি একদিকে এই পেটিসওয়ালাদের পক্ষ নিচ্ছেন যারা আসলে সংখ্যালঘু সম্প্রদায়ের, আবার
এই রোজিনা রহমানকেই কয়েকদিন পরে দেখা গেল হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদেরও তিনি সমর্থন করলেন। এখন এই জায়গায় দাঁড়িয়ে দিবাকর পন্থীদের যেটা বক্তব্য, যে যদি রোজিনা রহমানরা সত্যি সত্যি বিজেপি পন্থী হন, তাহলে যে বিজেপি প্যাটিস বিক্রি কাণ্ডে হিন্দুদের পাশে দাঁড়িয়েছে, সেই ঘটনায় রোজিনা রহমান কেন প্যাটিস বিক্রেতাদের পাশে দাঁড়াতে গেলেন? এই সংখ্যালঘু প্যাটিস বিক্রেতারা কি জানতেন না যে যেখানে গীতা পাঠ হচ্ছে সেখানে আমিষ প্যাটিস বিক্রি করাটা তাদের মোটেও ঠিক হয়নি? পাশাপাশি দিবাকর পন্থীদের আরও যেটা প্রশ্ন, যে প্যাটিস বিক্রেতাদের পাশে রাজ্য প্রশাসন দাঁড়িয়েছে, মানে তৃণমূল দাঁড়িয়েছে কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন, সেই প্যাটিস বিক্রেতাদের পাশেই রোজিনা রহমান কেন? উল্টো দিকে যে হিন্দুদের পাশে শুভেন্দু অধিকারী কিংবা বিজেপি দাঁড়িয়েছিল, সেই হিন্দুদের পাশে তো রোজিনা রহমানকে দাঁড়াতে দেখা গেল না। উল্টে কদিন পরে রোজিনা রহমান সরাসরি হুমায়ুন কবিরের ইন্টারভিউ নিতে একেবারে মুর্শিদাবাদে ছুটে গেলেন, এবং শুধুমাত্র মুর্শিদাবাদে ছুটে যাওয়া নয়, তিনি তার স্বামীকে হুমায়ুন কবিরের পাশে বসিয়ে ছবি তোলালেন এবং সেই সঙ্গে সেই ছবি ফেসবুকেও পোস্ট দিলেন, এবং হুমায়ুন কবিরের এই যে বাবরি মসজিদ তৈরির ঘোষণা, সেই ঘোষণাকেও সমর্থন করলেন। আর ঠিক এখানেও কিন্তু এই বাবরি মসজিদকে নিয়ে শুভেন্দু অধিকারী কিংবা বিজেপি কিন্তু একটা স্পষ্ট অবস্থান নিয়েছে, আর সেই অবস্থানটা হলো যে হুমায়ুন কবির মসজিদ তৈরি করছেন, করতেই পারেন, তা নিয়ে বিজেপির কোনো আপত্তি থাকার কথা নয়, কিন্তু সেই মসজিদের নাম কেন বাবরি মসজিদ হবে, সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। যে বাবরি মসজিদের নামকে হাতিয়ার করে এতদিন তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলোকে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদের খেলা খেলিয়ে ভোটের রাজনীতি করত, সেই বাবরি মসজিদকেই যেভাবে ২৬-এর বিধানসভা ভোটের আগে হুমায়ুন কবির পশ্চিমবঙ্গে হাতিয়ার করতে চাইছে, তা নিয়ে বিজেপি কিংবা সনাতনপন্থীদের যথেষ্ট আপত্তি থাকার কারণ রয়েছে। কিন্তু হুমায়ুন কবিরের আবার উল্টো যেটা দাবি, যে শুভেন্দু অধিকারী যেহেতু হিন্দু হিন্দু করছেন, পশ্চিমবঙ্গে হিন্দুদের একাট্টা করছেন, সুতরাং তারও অধিকার রয়েছে বাবরি মসজিদের নামে পশ্চিমবঙ্গের মুসলমানদের একাট্টা করার, আর সেটাই তিনি করছেন। এবং এদিন সুপ্রিম কোর্টের মামলাতেও সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে হুমায়ুন কবির তো ব্যক্তিগত জমিতে মসজিদ তৈরি করছেন, সুতরাং এ নিয়ে সুপ্রিম কোর্ট আপত্তি করবে কেন? অর্থাৎ বাবরি মসজিদের নামে যেহেতু কোনো সরকারি নিষেধাজ্ঞা নেই, সুতরাং হুমায়ুন কবির যেটা করছেন করতেই পারেন। আর এই যে হুমায়ুন কবিরের যুক্তি, সেই যুক্তিটাকেই রোজিনা রহমানের মতো বিজেপি পন্থী কিংবা পরিবর্তনপন্থী ইউটিউবাররা হঠাৎই সমর্থন দিতে শুরু করেছেন। আর এখানেই দিবাকর পন্থীদের যেটা প্রশ্ন, যে তাহলে রোজিনা রহমান কি নিজের মুখোশটা খুলে ফেললেন? কেননা রোজিনা রহমান তো এতদিন বিজেপি পন্থী হয়ে কথা বলেছেন, সনাতনপন্থী হয়ে কথা বলেছেন, তার মুখে এখন বাবরি মসজিদের গুণগান কেন? হুমায়ুন কবিরকে সমর্থন কেন? আর ঠিক এই জায়গাটাতেই যেসব সনাতনপন্থী দর্শকরা রোজিনা রহমানের বঙ্গ টিভিকে ফলো করতেন কিংবা বঙ্গ টিভির ভিডিও দেখতেন, তারা কোথাও যেন একটা হতাশার মুখে পড়েছেন, এমনটাই দিবাকর পন্থী দর্শকদের দাবি। আর এর মাঝখানে দিবাকর দেবনাথ আরও একটা বড় দাবি করেছেন, আর সেই দাবিটা হচ্ছে যে প্যাটিস কাণ্ডের জেরে রোজিনা রহমান নাকি দিবাকর দেবনাথকে এমন কিছু একটা খাওয়ানোর কথা বলেছিলেন, যেটা হিন্দুদের জন্য গর্হিত ব্যাপার। উল্টো দিকে আবার রোজিনা রহমানের যেটা দাবি, যে ফেসবুকের ফেক আইডি তৈরি করে তার নামে যা ইচ্ছে তাই কাজ করে চলেছেন দিবাকর দেবনাথ, আর সেটা তিনি নাকি করছেন কিসের জন্যে? তার চ্যানেলের ভিউ বাড়ানোর জন্যে। এই জন্যই দিবাকর দেবনাথকে রোজিনা রহমান রীতিমতো ফেক হিন্দু বলে কটাক্ষ করতেও ছাড়েননি। পাল্টা দিবাকর দেবনাথ তার চ্যানেলে এই রোজিনা রহমানের ফেসবুকের পোস্ট নিয়ে নানান রকম দাবি করে এটা বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি যেসব দাবি কিংবা তিনি যেসব প্রশ্ন তুলেছেন সেগুলো কোনোটাই মিথ্যে নয়। এখন এই যে কাদা ছোড়াছুড়ি, এই কাদা ছোড়াছুড়ির জেরে আর কিছু হোক বা না হোক, একটা জিনিস পরিষ্কার, যে এই যে বিজেপি পন্থী কিংবা পরিবর্তনপন্থী ইউটিউবাররা, তাদের ঘরে একটা আগুন কিন্তু লেগে গেছে। আর সেই আগুনের জেরে এই মুহূর্তে খবরের থেকেও বেশি রোজিনা রহমান বনাম দিবাকর দেবনাথের যে কাদা ছোড়াছুড়ির লড়াই, সেই লড়াইয়ের ভিডিও বেশি করে ভাইরাল হচ্ছে। এখন এই যে কাদা ছোড়াছুড়ি, এই কাদা ছোড়াছুড়ি নিয়ে আমাদের কোনো ব্যক্তিগত মতামত থাকার কথা নয়, কিন্তু যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে যে আদতে এতে কার লাভ হচ্ছে? সত্যিই কি দিবাকর দেবনাথ নিজের চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য রোজিনা রহমানকে ব্যবহার করছেন, নাকি এর পেছনে আরও বড় কোনো খেলা আছে? দিবাকর দেবনাথ নিজেকে বহুদিনের হিন্দুত্ববাদী বলে দাবি করেন। তিনি সেই সঙ্গে বিজেপির বিভিন্ন নেতার সঙ্গে ছবি দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করেছেন
বলছেন যে তিনি কতটা বিজেপির কাছাকাছি। পাশাপাশি রোজিনা রহমানও এই বলে দাবি করেন যে তার চ্যানেলের বিশাল ভিউ এবং সেই ভিউয়ে ঈর্ষান্বিত হয়ে দিবাকর দেবনাথ এই সব কাদা ছোড়াছুড়ির খেলা শুরু করেছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে কে ঠিক আর কে ভুল, কে সত্যি বিজেপি পন্থী আর কে তৃণমূল পন্থী সেটা বলা মুশকিল। কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে যেসব দর্শকেরা বঙ্গ টিভি কিংবা এই দিবাকর দেবনাথের চ্যানেল দেখেন তারা আসলে দ্বিধায় পড়েছেন যে কে আসলে সনাতনীদের হয়ে কথা বলছেন। আর তার থেকেও যে প্রশ্নটা তাদের বেশি করে মনের মধ্যে আসছে সেটা হচ্ছে যে আদৌ এই যে রোজিনা রহমানের মতো যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ইউটিউবার অথচ বিজেপি পন্থী কিংবা পরিবর্তনপন্থী তৃণমূলের বিরোধিতা করেন, তারা কি আদৌ সনাতনীদের পাশে রয়েছেন? তারা কি আদৌ সনাতনীদের নিজেদের লোক বলে মনে করেন, নাকি তৃণমূলের বিরোধিতা করতে হবে বলেই আপাতত তারা সনাতনীদের পাশে দাঁড়িয়েছেন, বিজেপি পন্থী হয়ে পড়েছেন? কোনটা? এই প্রশ্নটাই কিন্তু এই সব দর্শকদের সব থেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এখানেই রাজনৈতিক বিশ্লেষকরা এই যে ইউটিউবারদের কাদা ছোড়াছুড়ি, সেই কাদা ছোড়াছুড়ি নিয়ে মন্তব্য করতে গিয়ে যেটা বলছেন যে আসলে এরা সবাই হয়তো তৃণমূল বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার সেই সরকারের বিরোধী, কিন্তু সেই সরকারের বিরোধিতায় আপাতত এক মঞ্চে মানে একদিকে সনাতনীদের দিকে বিজেপির দিকে এলেও ভবিষ্যতে যেদিন তৃণমূল সরকারের পতন হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কুর্সি যাবে, সেদিন কিন্তু সবারই আসল পরিচয়টা বেরোবে। কেননা এই মুহূর্তে সবারই লক্ষ্য হচ্ছে তৃণমূলের বিরোধিতা, এ রাজ্যে সরকারের পরিবর্তন, কিন্তু সেই পরিবর্তনটা হয়ে যাওয়ার পরেই সবাই নিজের নিজের রূপে ফিরে আসবে। কিন্তু মুশকিল হলো যে সেই পরিবর্তন যখন আসবো করছে, ঠিক তখনই যেটা দেখা যাচ্ছে যে কে কত বড় ক্ষমতাবান, কে কত বিজেপির কাছে রয়েছে সেটা দেখাতে গিয়ে, সেটা জাহির করতে গিয়ে এই ইউটিউবারদের মধ্যেই এখন খেই লেগে গেছে। অর্থাৎ বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে সেই মাখনে কে কতটা ভাগ বসাবে সেটা নিয়েই কিন্তু এরই মধ্যে একটা বাটোয়ারার লড়াই শুরু হয়ে গেছে, খেয়ের খেলা কিন্তু শুরু হয়ে গেছে, এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন কথা যেটা হচ্ছে যে এই যে রোজিনা রহমান বনাম দিবাকর দেবনাথের লড়াই, সেই লড়াইয়ে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠরা কিন্তু বারবার ব্যাপারটাকে চেপে যাওয়ার কথা বলছে, বারবার কিন্তু ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এরপরেও যেটা দেখা যাচ্ছে যে দিবাকর দেবনাথ কিংবা রোজিনা রহমান কেউই ব্যাপারটাকে ধামাচাপা দিতে চাইছেন না, বরং দুপক্ষই যেন চাইছে যে বিতর্কটা আরো জোরালো হোক। কেননা তাতে দুপক্ষের ভিউ যেমন বাড়বে, ঠিক তেমনই তারা পরিচিতিটাও পাবে। কিন্তু মুশকিল হলো যে লক্ষ্যে তারা একাট্টা হয়েছিলেন, একদিকে এসেছিলেন, অর্থাৎ যে তৃণমূল সরকারের পরিবর্তন চেয়ে তারা এক স্বরে আওয়াজ তুলেছিলেন, সেই আওয়াজের কি হবে? আর এই আওয়াজটা যদি পরিবর্তনের আগেই ভেঙে যায়, দুভাগাভাগি হয়ে যায়, তাহলে তাতে বিজেপির বা কতটা লাভ হবে, সনাতনীদেরই বা কতটা লাভ হবে? শেষমেশ এই লড়াইয়ে লাভের গুড়টা তৃণমূল খেয়ে যাবে না তো? যে কুণাল ঘোষকে নিয়ে রোজিনা রহমান কিংবা দিবাকর দেবনাথের অ্যালার্জি, সেই কুণাল ঘোষই শেষ হাসিটা হাসবে না তো? আর এই যে কুণাল ঘোষের মুচকি হাসি, সেই মুচকি হাসির জন্য তৃণমূলের তরফে কোনো কলকাঠি নাড়া হয়নি তো? টাকা পয়সার কোনো খেলা হয়নি তো? বন্ধুরা, প্রশ্নটা কিন্তু উঠছে। তবে বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।